তুবা হলুদ আর গোল্ডেন পাড়ের একটা কটন শাড়ি পরে আছে, মাথায় সাদা আর হলুদ কাঁচা ফুলের একটা টিকলি, কানে হলুদ ফুলের দুল, গলার হাতেও সাদা ও হলুদ ফুলের মালা ঝুলছে। হালকা চুল কপাল বেয়ে গালে এসে পড়েছে। তুবাকে দেখে আহফিনের ভেতরে তোলপাড় করা শিহরণ বইছে। ফোনের স্ক্রিন থেকে চোখ সরতেই চাইছে না। তুবার সৌন্দর্যকে যে কোনো কিছু হার মানাবে। ভেতরে সহস্র অনুভূতি নিয়ে আহফিন তাকিয়ে আছে। তুবা টানা টানা কাজল কালো চোখগুলো নিয়ে আহফিনের দিকে তাকাতেই আহফিন বুকে হাত দিল। তুবার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাদের কাণ্ড দেখে তুষিও হাসছে। একটু পরই আহফিন সাদা পাঞ্জাবি পায়জামা আর হলুদ কোটি পরে হাজির হয়ে গেছে। জামাই হলুদে নিজে চলে আসতেই আশেপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। তুবা যখন আহফিনকে দেখলো তখন সে হতবাক হয়ে চুপ করেছিল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। আহফিন ভ্রু নাচিয়ে কিছু ইশারা করতেই তুবা হেসে উঠল। আহফিন একা আসেনি, তার সাথে 3টে ছেলেও আছে, আর সাথে 2টো ক্যামেরা আর লাইট। আহফিন তুবার বিয়ের অ্যালবাম করে রাখার জন্য তারা ছাদে গিয়ে অনেক রকম ছবি তুলল। ছাদের এক কোণায় নিচ থেকে বেয়ে ওঠা কিছু গাছের পাশে ছবিগুলো দেখার মতো হয়েছে। দুজনে নীরবে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আহফিন তুবার কোমরের এক পাশ টেনে নিজের কাছে নিয়ে এলো। অনেকক্ষণ এভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আহফিন তুবাকে নিজের দিকে ফেরালো। গালের 2 পাশে 2 হাত রেখে তুবার চাঁদ মুখের দিকে আরো কিছুক্ষণ চেয়ে রইল। হুট করে তুবাকে বুকের গভীরে চেপে ধরেছে পরম আদরে। তুবার বিয়ে, অথচ সবচেয়ে খুশি তুষি। তার মুখ থেকে হাসির রেশটা কমছেই না। সে নিজের চিন্তা বাদ দিয়ে দিয়েছে। তার বোনের বউ সজ্জা মুখটা দেখে খুশিতে সাগরে ভাসছে তুষি। বউ সাজানোর পরই তুষি প্রথমে দেখেছে তুবাকে। আপা, আমার আপা দুনিয়ার সবচেয়ে সুন্দর। আপা, তোমার দিকে তাকালেই না আমার চোখগুলি চিকচিক করে উঠছে। কেউ নজর না দিক, মাশাআল্লাহ, এটা তো আমার আপার চোখ ধাঁধালো সৌন্দর্য। তুমি আমার শক্তি আপা। তুমি পাশে থাকলে আমার তেমন চিন্তাই হয় না। জানি আমার আপা আমাকে কতটা ভালোবাসে। তোমার চেয়ে আজ আমি বেশি খুশি, তা তুমি নিজেও জানো না। বউ সাজে তোমার মুখের এই হাসিটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। এখন আমার আর কোনো ইচ্ছা নাই। আমার আপার মুখের এই হাসিটা আল্লাহ যেন তাজা রাখে। চিকচিকে চোখ নিয়ে তুবা তুষিকে জড়িয়ে ধরল। তুষি যে তার জীবনের অর্ধেক, তা আহফিন ছাড়া কেউ ভালো করে বুঝতে পারবে না। তুষিকে যদি সুস্থ করতে তার জীবনের শেষ এক বিন্দু রক্তও দিয়ে দিতে হয়, তবেও সে রাজি। আল্লাহর কাছে সে নিজের বিনিময় হলেও তুষির সুস্থতা কামনা করে প্রতিনিয়ত। তুবার সাথে বসে আছে তুষি। আজ একটিবারের জন্য বোনকে আড়াল করতে চাইছে না। তুবার শরীর ঘেঁষে রয়েছে সে। বারবার নাক টেনে বোনের শরীরের ঘ্রাণ নিচ্ছে। হয়তো প্রতিদিন এটা আর করা হবে না। জীবনের প্রথম বোধহয় তুষি এভাবে কেঁদেছে। শুধুমাত্র তুষির এই কান্না দেখে তুবার বুকটা ফেটে যাচ্ছে। 2 বোন অঝরে কাঁদছে। তুষি তুবাকে ছেড়ে থাকবে কি করে ভেবেই কাঁদছে। তার আপার মুখটা দেখলেই সারাটা দিন ভালো হয়ে যায়। কিন্তু এখন তার প্রতিদিন দেখতে পারবে না। নিজের জীবনের ভয়ও তো আছে। এই আপাকে ছাড়া দিন কি করে চলবে তার? আপা ছাড়া সে শূন্য। তুষি বাচ্চাদের মতো করে কাঁদছে। চোখ মুখ অনেক ফুলে গেছে। তুষির কান্না দেখে আশেপাশের মানুষ খুব আফসোস করছেন, আবার কেউ কেউ কেঁদেই দিয়েছেন। তুষির কান্না যেন কমছেই না। কাঁদতে কাঁদতে যখন খুব ক্লান্ত হয়ে গিয়েছে সে, তখন আওয়াজ কমে এলো। শেষবারের মতো নিজের আপাকে জড়িয়ে ধরে বিদায় দিল। গাড়িতে উঠে তুবার কান্না কে দেখে। আহফিন কিছুতেই তাকে থামাতে পারছে না। তুষির জন্য মনটা পুড়ে যাচ্ছে। তুবাকে অস্থির হয়ে কাঁদতে দেখে আহফিন ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি আমার, দেখো তো কেঁদে কি করেছো চাঁদ মুখখানা। একটু শান্ত হও, আমার কথা শোনো। তুবা প্লিজ শান্ত হয়ে আমার কথাটা শোনো। তোমার কি মনে হয় আমি আর আসতে পারবো না এখানে? আরে কতক্ষণই বা লাগে আসতে? চাইলে প্রতিদিন আসতে পারো, কিংবা মামুনি আর তুষিকে এখানে নিয়ে এলাম। তুমিও ভালো থাকবে আর তুষিও শান্তি পাবে। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু প্লিজ এই কান্নাটা থামা এখন। আমার বউকে বউ সাজে সুন্দর করে একটু দেখার সুযোগ করে দাও। ছবি তোলার পর্ব শেষ করে আহফিন তুবাকে ঘরে বসিয়ে নিচে চলে গেল। তুবা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখছিল। ঘরটা ফুলে মৌ মৌ করছে, সুবাস উড়াচ্ছে চারদিকে। এত ফুলের ঘ্রাণেও তার খারাপ লাগছে না। দেখতে বেশ চমৎকার লাগছে ঘরটা। আহফিন তুবাকে নিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ালো। নতুন জীবনটা যেন সুখের কাটে। আল্লাহর নামে এই পবিত্র সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায় আহফিন। ভুল মানুষের জীবনেই হয়।
নামাজ শেষে মোনাজাতে আহফিন অনেকক্ষণ কাঁদলো। তুবা কিছুই বুঝতে পারলো না আহফিন কেন কাঁদছে। সে অপলক তাকিয়ে রইল। মোনাজাত শেষে সে তুবার দিকে তাকালো। তুবা জিজ্ঞেস করলো, আপনি মোনাজাতে কাঁদলেন কেন? আহফিন কোনো জবাব না দিয়ে তুবার কপালে ঠোঁট স্পর্শ করলো। তারপর বলল, তুমি এখানে বসো, আমি আসছি। আহফিন ফিরে এলো খাবার ট্রে নিয়ে। আস্তে আস্তে বলল, সব বউরা জামার জন্য দুধ নিয়ে আসে, কিন্তু আমাকে আমার বউর জন্য আনতে হচ্ছে। মুখ ভেঙচি কেটে তুবা বলল, কে আনতে বলেছে আপনাকে? আমার মন। ডিনার শেষ করে আহফিন তুবাকে একটু মিষ্টি খাইয়ে দিল। তুবাও একটু খাইয়ে দিয়েছে। তারপর দুজনেই বিছানায় চুপচাপ বসে আছে। তুবা, বাইরে বৃষ্টি হচ্ছে, ভেজবে? এত রাতে? চলো। কিন্তু আমার বৃষ্টির পানিতে যে অ্যালার্জি আছে, হাতের তালা অনেকক্ষণ চুলকায়, পরে আবার ঠিক হয়ে যায়। ওকে, ভিজতে হবে না, বেলকনিতে তো যাওয়া যাবে। মুচকি হেসে তুবা বলল। নামার সময় আহফিন বলল, আমার বেগম, আপনার একটু যত্ন তো করতে দিবেন নিজের স্বামীকে নাকি? এই বলে আহফিন নিচে নেমে তুবাকে কোলে তুলে ব্যালকনিতে নিয়ে গেল। তুবাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির হালকা ঝাপটা দুজনের শরীরে আসতেই অদ্ভুত তৃপ্তি অনুভব করছে তারা। কি প্রাপ্তি! আহফিন মাথা থেকে তুবার ওড়নাটা খুলে দিল আস্তে করে। তারপর ফুলের খোপা খুলে চুলগুলোকে ছেড়ে দিল। তুবা জানতো আহফিন এটাই করবে। আহফিন তার চুলে মুখ গুজে দিয়ে পেটে স্লাইড করতে লাগলো। তুবার ঘাড়ে ছোট ছোট চুমোতে পূর্ণ করে দিতে লাগলো। আহফিনের ঘোরে তুবাও চলে যেতে লাগলো। ভেতরে কত শত ঢেউ দোল খাচ্ছে। আহফিনের ছোঁয়াতে তুবার প্রতিটা লোমকূপ সজাগ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে উপলব্ধি করতে লাগলো আহফিনের পরশ আবেশের স্পর্শগুলো। আহফিন তুবাতে উপনীত হয়ে গিয়েছে। তুবার শরীরের ঘ্রাণ বরাবরের মতো তাকে মাদক নেশায় মাতাল করে তুলেছে। আহফিন একে একে তুবার গলার, কানের, হাতের গয়নাপত্র খুলতে লাগলো। তুবার পেটে চাপ দিয়ে তাকে আরো নিজের কাছে নিয়ে এলো। চোখ বুজে মাতালের মতো ঘ্রাণ নিতে লাগলো তুবার। ভিজে ঠোঁটের স্পর্শে কেঁপে উঠছে তুবা। নিঃশ্বাস ক্রমশ ঘন হয়ে আসছে। আহফিন তুবাকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট বুলিয়ে দিল। অধৈর্য হয়ে তুবার ঠোঁট নিংড়ে নিতে চাইছে সে। আহফিনের ঠোঁটের খেলায় তাল মেলাচ্ছে তুবাও। অদ্ভুত অনুভূতি হচ্ছে ভেতরে। এক হাত তুবার গালে, অন্য হাত দিয়ে তুবার নরম তুলতুলে পেটে আঙুল ঘোরাচ্ছে, যা তাকে আরো অস্থির করে তুলেছে। তুবা আহফিনের ভেতরে মিশে যেতে চাইছে। আহফিন তুবাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে কোমর থেকে শাড়িটা খুলে নিল আহফিন। তুবার গলাতে নাক ডোবাতেই তুবা ছটফট করতে শুরু করেছে। আহফিন তুবাকে অস্থির করতে তার পেটে মৃদু চাপ দিচ্ছে। ভিজে ঠোঁটের স্পর্শ গলায় লাগতেই তুবা বিছানার চাদর খামচে ধরেছে। আহফিনের পা তার পায়ে স্লাইড করে যাচ্ছে। পায়ের স্লাইডগুলো আহফিনের উন্মুক্ত পিঠে খামচি দেওয়ার সুযোগ করে দিচ্ছে। নিজের ভিজে ঠোঁট তুবার কানের লতিতে লাগাতেই তুবা মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। ঘন ঘন নিঃশ্বাস নেওয়া দেখে আহফিন ভালোই বুঝতে পারলো পরিস্থিতি। তুবাকে আরেকটু উস্কে দিতে কানের লতিতে আলতো করে চুমু দেওয়া শুরু করছে শব্দ করে। একে তো স্পর্শ, তার উপর গরম নিঃশ্বাসের বাড়ি, কিছুই নিতে পারছিল না তুবা। চোখ খোলার শক্তিটুকুও যেন ভেতরে নেই। আহফিনকে যেন সে নতুন রূপে আবিষ্কার করছে, নতুন ভাবে। আহফিন এবার পুরোপুরি তুবাতে আসক্ত হয়ে গেছে। সে এখন তুবা নামক মাদকে ডুবে যেতে চায়, তুবাকে আরো গভীরে ভাবে পেতে চায়। আহফিন তাকে আর এক ধাপ কাছে টেনে নিয়ে এলো। যতটা কাছে গেলে দুটো মানুষ দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পারে, গুনতে পারে ততটা। যতটা কাছে গেলে একটা মানুষকে আর একটা মানুষ সম্পূর্ণ নিজের সম্পদে দখল করে নিতে পারে ততটা। আহফিন যেন তুবাকে নতুনভাবে জয় করে নিচ্ছে, নিজের সম্পদকে নতুনভাবে দখল করছে। প্রতিদিন তুবা ও বাড়ি যায়। সারাদিন থেকে আগের মতোই বিকালে চলে আসে। এখন প্রতিদিন তুবাকে আহফিন অফিসে যাওয়ার সময় দিয়ে আসে, আর ফেরার সময় বাসা থেকে গাড়ি যায় তুবাকে আনতে। তুষিকে এখন আরো শুকনো লাগছে, শরীর শুকিয়ে কি অবস্থা। তুবা প্রতিটা মিনিট তুষিকে বোঝায়, সাহস দেয়, কিন্তু এসব তুষির মন নেয় কিনা বোঝা যায় না। যতক্ষণ তুবা ও বাড়ি থাকে ততক্ষণ তুষি তাকে শক্ত করে জড়িয়ে রাখে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আজ আসার সময় তুবাকে আহফিন বলে দিয়েছে, আমি আজ দুপুরে বাড়ি চলে আসবো, তুষির সাথে অনেকদিন গল্প করা হয় না। তুবা মুচকি এসে বলেছে যেন তাড়াতাড়ি আসে। ডালিম আর আঙুর নিয়ে তুবা বাজারে যাবে। তখন তুষিও বলল, আপা আমাকেও একটু নিয়ে যাও না, সারাক্ষণ ঘরে থাকতে ভালো লাগে না। আচ্ছা চল। ফল কিনে যখন বাড়ি ফিরবে তখন তুষি বলল, আপা আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আমিও খাবো, চল তাহলে। চলো।
খুশি হয়ে বলল তুষি। আইসক্রিম নিয়ে ফেরার সময় তুষি আবার তুবাকে ডাকলো। আপা, কি? রনি। তুবা সামনে তাকিয়ে দেখে আসলেই রনি। মুখটা কেমন পাণ্ডুর হয়ে গেছে, শরীর কি চিকন। রনিকে দেখে তুবার বুকটা বাড়ি দিয়ে উঠল। মায়া নামক একটা পাখি উড়ে এসে বসলো ডালে। তুবাকে দেখে রনির চোখে পানি চলে এসেছে। তোবারে তোর দুইটা পায়ে পড়ে আমারে তোর হাতে রাইন্দা একটু খাওয়াইবি? যদি মইরা যাই এই ইচ্ছাটা একটু রাখ আমার, তোর পায়ে পড়ি। বলতে বলতে সত্যি রনি তুবার পায়ের উপর পড়ে গেল। তুবা কি করবে জানে না। একটা মানুষ কতটা ইচ্ছা থাকলে এভাবে চাইতে পারে তা তুবার জানা নেই। রনিকে উঠতে বলে বলল সে খাওয়াবে। এখন যেন রনি চলে যায় এখান থেকে। রনি চোখের পানি মুছে তুবার দিকে তাকিয়ে রইল, তারপর চলে গেল। তুবার সাথে এবার তুষিরও খারাপ লাগলো। একটা মানুষ আর একটা মানুষের জন্য এতটা পাগল কি করে হতে পারে? তুষি জানে না এর উত্তর। আড়াল থেকে আওফিন ঠিকই দেখলো ঘটনা। গাড়ি খারাপ হয়ে যাওয়াতে গ্যারেজ দিয়ে হেঁটেই এসেছে সে। তখনই তুবার পায়ে রনিকে পড়তে দেখা গেল। যেতে চেয়েও কি মনে করে আওফিন তখন যায়নি। গম্ভীর মুখ করে আওফিন বাসায় ঢুকলো। তুবা এগিয়ে গেল তার দিকে। বাবা, সত্যি সত্যি ব্যস্ততার মহারাজ তাড়াতাড়ি চলে এসেছে। বাজারে কেন গিয়েছিলে? তুবা আওফিনের বলার ধরন দেখে ভয় পেয়ে যায়। তাহলে নিশ্চয়ই রনির সাথে দেখা হয়েছে, এটা দেখেছে তাই জিজ্ঞেস করলো এটা। তুবা আমতা আমতা করে বলল, আসলে রনি। আওফিন হাত ইশারা করে তুবাকে থামিয়ে দিল। তারপর বলল, আমি ওইসব শুনতে চাইনি তোমার কাছে। বেশ গরম, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এটা বলে আহফিন চলে গেল। তুবা ভয়ে গুটিসুটি করে দাঁড়িয়ে রইল। আহফিন কি তাকে আবার সন্দেহ করছে? তুবা ফ্রিজের পানি নিয়ে আহফিনের পছন্দের লেবুর শরবত বানিয়েছে। তার স্পেশাল শরবত আহফিনের ভীষণ পছন্দ। শরবত নিয়ে সে নিজের রুমে গিয়ে দেখে আহফিন ফোন টিপছে। আপনার জন্য শরবত এনেছি। ইচ্ছে হচ্ছে না, রেখে দাও। কিছু বলবে? দাঁড়িয়ে আছো যে? তুবা শরবত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? নাথিং। আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহের মতো তুমি কি কিছু করেছো যেটা মনে হচ্ছে আমি তোমায় সন্দেহ করছি? দেখুন রনি আমাকে। রনিকে নিয়ে আমি কিছু শুনতে চাই না, তুমি এখন আসতে পারো। তুবা এতক্ষণ মাথা ঠান্ডা রাখতে পারলেও এখন আর পারছে না। রেগে গিয়ে সে বলল, দেখুন আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন। আমি রনির সাথে তেমন কোনো কথা বলিনি। লোকটা আমার পায়ে পড়ে অনুরোধ করছিল শুধু। তখন কি করে আমি চলে আসতাম ওখান থেকে? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? যদি করতেন তাহলে সামান্য একটা বিষয় নিয়ে এমন করতেন না। আর মোট কথা আপনি রনিকে পছন্দই করেন না। আহফিন দাঁত কিরমির করে তুবার বাহু ধরে বলল, তুমি করো? তুমি রনিকে পছন্দ করো? ছি, আপনি কি সব বলছেন? তাহলে ওর সাথে কেন কথা বলেছিলে? আমি না করেছিলাম তোবা ওর সাথে কথা বলতে। আমাকে কথা দিয়েও কিভাবে ভাঙতে পারলে? তারপরও বলছো আমি তুমি ভুল বুঝছি? কি করে? আস্তে কথা বলুন প্লিজ। রাগে আহফিন লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। আচ্ছা, ভুল হয়ে গিয়েছে, সরি। এবার শরবতটা খেয়ে নিন। আহফিন বিছানা থেকে কোটটা নিয়ে হন হন করে চলে গেল তুবার সামনে দিয়ে। তার মনে হচ্ছে আহফিন এখন বেশি করছে। মানবতা বলতেও তো একটা জিনিস আছে যা আহফিন বুঝতেই চাইছে না। তুবা আহফিনের উপর রেগে গেছে। যাই হয়ে যাক, সে রনির এই শেষ ইচ্ছেটা রাখবে। তারপর নিজেই আর রনির সাথে দেখা বা কথা বলবে না। রনি যেন আর তার সামনে না আসে তা বলে দেবে সে। আহফিনকে জানালে যেহেতু রাগ করবে, ঝামেলা হবে, তাই না জানিয়েই করবে এটা। একটু পর তুবার ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। মেসেজ ওপেন করে দেখতে পেল, সন্ধ্যায় বাড়ি ফিরবে। 2 দিন পর তুষির অপারেশন। আমি এখন কি করে বাড়ি ফিরবো? আপনি চলে গেছেন কেন? যা বলেছি তাই যেন হয়, আমাকে কঠিন হতে বাধ্য করো না। আপনি এখন একটু বেশি করছেন না? একে তো নিজে রাগ দেখিয়ে না খেয়ে চলে গেছেন, তার উপর রাগ দেখিয়ে আমাকে চলে যেতে বলছেন। আমি আজ বাড়ি ফিরতে পারবো না। যদি মনে হয় এখানে চলে আসতে, চলে আসবেন। তুমি আমার বিয়ে করা বউ, এখন ওপারের মেয়ে নাও। আমার সংসার রেখে ওপারেতে থাকতে পারো না। যদি আজ না ফিরো তবে আর কখনোই বাড়িতে যেতেও পারবে না। চিন্তা করে দেখো কি করবে। যদি আমার এসে তোমাকে নিয়ে যেতে হয় তবে সেটা খুব ভালো হবে না তোবা। রাগে তুবা ফোনটা ছুঁড়ে মারল। আহফিনের ব্যবহারগুলো তার রাগকে রাগিয়ে দিচ্ছে। বিরক্ত হয়ে যাচ্ছে এমন কাটা দেওয়া কথাতে। শিরিন বেগম এসে তুবাকে জিজ্ঞেস করলো, কি রে জামাই কই? ওর কাজ আছে তাই চলে গেছে। না খেয়েই চলে গেল? বাদ দাও, তুমি ভাত আনো, তুষিকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিব। আমাকে আবার বিকেলে বাসায় যেতে হবে। তুই না বললি 2 দিন থাকবি? কাল এসে থাকবো। সারাটা রাস্তার আগে ফুঁসেছে তুবা। আহফিনের এসব আর নেওয়া যাচ্ছে না। এভাবে তো আর চলা যায় না।
বিহিত তো কিছু একটা করতে হবে। আহফিনের সাথে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলা দরকার। তুবা গাড়ি থেকে নেমে হন হন করে ভেতরে ঢুকলো। গিয়ে যা দেখলো তা নিজের চোখে যেন বিশ্বাস করাতে পারছিল না। তুবার চোখের পাতা নড়ছে না, পাথরের মতো দাঁড়িয়ে আছে। হাত থেকে ব্যাগটা ধূপ করে নিচে পড়ে গেল। আহফিন ড্রয়িং রুমে বসে আছে। একাশে বসে আছে এমন নয়, সাথে লম্বা ফর্সা একটা মেয়েও বসে আছে। দুজন খানিকটা দূরত্ব রেখে বসলেও হেসেই কথা বলছে বোধহয়। এই দৃশ্য দেখে তুবার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু এক চুল পরিমাণও নড়েনি সে। তুবাকে আসতে দেখে আহফিন বলল, চলে এসেছো? এদিকে এসো, পরিচয় করিয়ে দেই। এ হলো লুবনা, আমার কলেজের বন্ধু। আগের কথা তোমায় বলেছিলাম। কথা শেষে আহফিন বাঁকা হাসলো। তুবা 2 পা পিছিয়ে গেল। আহফিন লুবানার সাথে তুবার দমটা যেন সেদিনের মতোই আটকে আসছিল। ঢোক গিলতে পারছিল না তুবা, ঠোঁটগুলো কাঁপছিল, সাথে শরীরটাও। পলক কিছুতেই পড়ছিল না আহফিনের বাঁকা ঠোঁটের হাসি থেকে। কি হলো তুবা, দাঁড়িয়েছো কেন? তুবা যুদ্ধ করে যেন ঢোকটা গিলল। চোখের পানিটা মুছে ফেলে দৌড়ে তুবা উপরে উঠে গেল। আহফিনের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। লুবনাকে বলল, তুমি এখন যাও। কেন আহফিন? তোমাকে যেতে বলেছি তো, যাও। আহফিন ধমকে কথাটা বলল। এটা ঠিক হয়নি আহফিন, আমাকে আসতে বলে। আহফিন দৌড়ে উপরে উঠল, কিন্তু রুমে ঢোকার আগেই তুবা দরজা লাগিয়ে দিল। আহফিন হাজারবার ডাকলেও তুবা দরজা খোলেনি। ভেতরে বসে শব্দ করে কাঁদছে। দোহাই লাগে তুবা, দরজা খোলো। তুবা! শত শত ডাক তুবা উপেক্ষা করে গেছে। আহফিন ইচ্ছে করে এমনটা করেছে এটা তার অজানা নয়। তুবা, দেখলে তো কতটা কষ্ট হয়। বিশ্বাস করো, আমি এমনটা চাইনি। খুব রেগে গিয়েছিলাম তখন, তাই এমনটা করে ফেলেছে। যা করেছি তোমাকে রিয়েলাইজ করানোর জন্য করেছে। আমাকে দয়া করে ভুল বুঝো না প্লিজ তুবা, সরি। দরজার নিচে পাওয়া কাগজটা পড়ে তুবা ছিঁড়ে সেটা ফেলে দিল। তারপর আবারও কাঁদতে লাগলো। রাত তখন 11টার উপরে। তুবা এখনও দরজা খোলেনি। আহফিন দরজার সামনে অনেকক্ষণ বসেছিল। নিজের করা কাজটার জন্য এখন নিজের কাছে খারাপ লাগছে। বন্ধ দরজার দিকে তাকিয়ে আহফিন অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে তুবা আহফিনকে না জানিয়ে চলে গেছে। আহফিন সারা বাড়িতে খুঁজে যখন তাকে পেল না, তখন সে বুঝেছে তুবা চলে গেছে। এর একটু পরই তুবা একটা মেসেজ পাঠিয়েছে আহফিনের কাছে। সে দ্রুত তা ওপেন করলো। তাতে লেখা ছিল, আমি তুষির অপারেশনের পর বাড়ি ফিরবো। সারাদিন বাদে রাতে আহফিন তুবাদের বাড়ি চলে গেল। আহফিনকে আসতে দেখে তুবা অবাক হলো, কিন্তু তেমন কিছু বলেনি। শিরিন বেগম এসে বললেন, জামাই বাবা, তুমি কাল এমনি গেছিলা কাজে? আসলে মামুনি কাজ ছিল। কয়দিন আমাকে বাড়িতে থাকবা, একটু আদর যত্ন করণের সুযোগ দিও। না করতে পারবা না কিন্তু, তাইলে রাগ করতাম। আচ্ছা। হেসে বলল আহফিন। তুবা তুষির কাছে গিয়ে বসে আছে। তুষির মাথায় তেল দিয়ে আঁচড়ে দিচ্ছে। আহফিন রুমে ঢুকে তুবার দিকে তাকালো। সে মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। আহফিন গলা কাশলো। এতেও তুবা তাকালো না আহফিনের দিকে। সে বিছানার এক পাশে গিয়ে বসলো। তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি? এই তো, তোমার আপা যেমন লাগছে। এই কথা শুনে তুষি মাথা উপরে তুলে তুবার মুখ দেখলো। তুবা বকুনি স্বরে বলল, নাড়াচাড়া করছিস কেন? চুপচাপ বসে থাক। তুষি বুঝতে পারলো হয়তো তাদের মধ্যে রাগ অভিমান হয়েছে। ভাইয়া, আপনার মন কি ভালো নেই? না তুষি, আমার মন তো তোমার আপার কাছে। তুষি বড় বেড়ে গেছিস। এত কথা বলিস কেন? ঠিক করে বেনিটা করতে দে। দেখলে তো তোমার আপা কত পাষাণ। আমি কথা বললেই তো আপা বকবে ভাইয়া। বকবে তো, রাক্ষস নিচে। এই কথা শুনে তুবা আহফিনের দিকে তাকালো রাগান্বিত বড় বড় চোখ নিয়ে। আহফিন একবার দেখে চোখ ফিরিয়ে নিল। দেখো না পেতির মতো কি করে তাকিয়ে আছে, কখনো ঘাড় মোটকে দেয়। তুবার আগে ফোঁসফোঁস করছে, গালগুলো ফুলে লাল হয়ে উঠেছে। তাদের দুষ্টুমি দেখে তুষি মুচকি মুচকি হাসছে। বেনি করা শেষ হতেই তুষি বাহানা ধরে চলে গেল। তুবা যেতে চাইলে আহফিন খপ করে তার হাত ধরে নেয়। কোথায় যাচ্ছ? ছাড়ুন আবার হাত। ছাড়বো কেন? ছাড়ুন বলছি। তুমি বললে কি ছেড়ে দিতে হবে? তো তুমি কোন দেশের মন্ত্রী? তুবা বড় চোখ করে তাকালো আহফিনের দিকে। সে মিষ্টি করে হেসে তাকে জানালো, ইস, লাল স্ট্রবেরি, মঞ্চে টুক করে খেয়ে ফেলে। তারপর আবার মুচকি হাসলো।
আহফিনের মুখ দেখে তোমার হাসি আসতে চাইলেও আটকে নিল সে। কাল যেটা করেছে আহফিন তা একদম ঠিক করেনি। সে না হয় পরিস্থিতির শিকার হচ্ছে, কিন্তু আহফিন কি করে ইচ্ছে করে জেনে বুঝে এমনটা করতে পারলো? আহফিন ভাবান্তর তুবাকে হ্যাচকা টানে কাছে নিয়ে এলো। দাঁড়িয়ে কোমর টেনে আনতেই তুবা ছোটার জন্য ছটফট করতে লাগলো। আমার পাখি রে বলে আহফিন তুবার ঠোঁটে ঠোঁট দেওয়ার আগেই শিরিন বেগমের ডাক পড়ে।